ডিয়ার স্টুডেন্টস, বৈশ্বিক মহামারীর জন্য এবছর শ্রেণীকক্ষে তোমাদের পাঠদান সম্ভব হচ্ছে না। তাই গত 24 আগস্ট থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। আজ তোমাদের সঙ্গে আমার এবছরের প্রথম ক্লাস। তাই এই প্রথম ক্লাসে আমি তোমাদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি নাট্যাংশের উপর আলোচনা করছি। এই নাট্যাংশটির নাম নাগানন্দ। মূলত নাগানন্দ নামক একখানি নাটকের অংশ নিয়ে তৈরি করা হয়েছে। এর রচয়িতা হচ্ছেন শ্রীহর্ষ অথবা হর্ষবর্ধন। শ্রীহর্ষ বা হর্ষবর্ধন হচ্ছেন 7ম শতাব্দীর এক রাজা, যিনি থানেশ্বরে রাজত্ব করতেন। তোমাদের এই পাঠ্য নাগানন্দে শুরু করার পূর্বে আমি তোমাদেরকে নাটক সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু বলতে চাই। কারণ নাটক কী বা তার লক্ষণ কী এসব বিষয় না জানলে তোমরা এই নাট্যাংশটি পড়ে বুঝতে পারবে না। তো নাটক সম্বন্ধে বলতে গেলে প্রথমেই আমাদেরকে বলতে হবে সংস্কৃত কাব্য বিষয়ে। সংস্কৃত সাহিত্যে কাব্য দুই ভাগে বিভক্ত: শ্রব্যকাব্য আর দৃশ্যকাব্য। শ্রব্য অর্থাৎ শ্রু ধাতু থেকে শ্রব্য হয়েছে, শ্রু শোনা, অর্থাৎ যে কাব্যগুলি আমরা শুধু শুনতে পাই। দৃশ ধাতু থেকে দৃশ অর্থ হচ্ছে দেখা, তবে দৃশ্যকাব্য আমরা দেখার সঙ্গে সঙ্গে শুনতেও পাই। শ্রব্যকাব্য আবার 3 ভাগে বিভক্ত: গদ্য, পদ্য, মিশ্র। তেমনিভাবে দৃশ্যকাব্য 2 ভাগে বিভক্ত: রূপক আর উপরূপক। দৃশ্যকাব্য রূপক উপরূপক সব মিলিয়ে টোটাল 28টা প্রকারে আছে। তো রূপক হচ্ছে 10 প্রকার আর উপরূপক 18 প্রকার। সেই রূপকের প্রথম প্রকারটি হচ্ছে নাটক। তো সেই 10টি প্রকারের কথা আমি বলছি: নাটক, প্রকরণ, ভান, বেয়ক, সমবকার, ডিম, ইহামৃগ, অঙ্ক, বিথি আর প্রহসন। উপরূপকে 18টার মধ্যে নাটিকা হচ্ছে প্রথম। বাকিগুলো আমি তোমাদেরকে বলছি না, কারণ এগুলা তোমাদের কাজে আসবে না। পরবর্তীতে তোমরা যখন হায়ার স্টাডিজ করবে তখন ওইগুলা দরকার হবে। এবারে আমি নাটকের ব্যাপারে বলছি। নাটকের কথা বলতে গেলে প্রথমেই আমাদেরকে বলতে হবে তার বিষয়বস্তুর কথা। নাটকের বিষয়বস্তু হতে হবে প্রখ্যাত, অর্থাৎ সর্বজন বিদিত। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে নাটকের অঙ্ক সংখ্যা। নাটকের অঙ্ক সংখ্যা হবে 5 থেকে 10, অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10, যে কোনোটা হতে পারে। নাটকের নায়ক হবেন ধীরোদাত্ত, আর সেই নাটকে একটি প্রধান রস থাকবে। সেই রস সম্বন্ধে সাহিত্য দর্পণকার বলেছেন যে সেখানে শৃঙ্গার অথবা বীর রস প্রধান হবে। শৃঙ্গার ও বীর এববা। তো এই সকল বিষয়ের উপর ভিত্তি করেই আমরা কাব্যের প্রকার বিচার করি। এখন নাগানন্দ নাটকের অঙ্ক সংখ্যার দিকটা আমরা দেখব। আমরা জানি নাগানন্দ নাটক 5 অঙ্ক বিশিষ্ট একখানি নাটক। এর উৎস হচ্ছে গুণাঢ্যের বৃহৎকথা, যা এখন পাওয়া যায় না। সোমদেবের কথাশরীৎ সাগরের সঙ্গে নাগানন্দ নাটকের বিষয়বস্তুর মিল আছে, কিন্তু কথাশরীৎ সাগরকে এই নাটকের উৎস বলা যায় না, কারণ নাগানন্দের কবি শ্রীহর্ষ 7ম শতাব্দীর কবি, অর্থাৎ নাগানন্দ নাটকটি 7ম শতাব্দীতে লেখা হয়েছে, আর কথাশরীৎ সাগর লেখা হয়েছে 11 শতাব্দীতে।
তাই সপ্তম শতাব্দীর লেখা একটি নাটক, যার উৎস আমরা কথাশরীর সাগরকে বলতে পারি না, কারণ সেটা একাদশ শতাব্দীতে লেখা হয়েছিল। তাই আমরা বৃহৎ কথাকেই এই নাটকের উৎস হিসাবে মেনে নেব। শ্রীহর্ষ এই নাগানন্দ নাটক ছাড়াও আরও দুইখানি নাটক না, সেগুলা নাটিকা লিখেছিলেন, রত্নাবলী ও প্রিয়দর্শিকা। এবার আমরা নাগানন্দ নাটকের প্রধান চরিত্রগুলির বিষয়ে বলছি। নাগানন্দ নাটকের নায়ক হচ্ছেন জিমুতবাহন। তিনি বিদ্যাধর রাজ জিমুতকেতুর ছেলে। নায়িকা হচ্ছেন মলয়বতী, তিনি সিদ্ধ রাজকন্যা। মিত্রা বসু আরেকটা প্রধান চরিত্র। মিত্রা বসু হচ্ছেন মলয়বতীর ভ্রাতা। শঙ্খচূড়কে আমরা এই নাটকে সবথেকে বেশি পাব। তো শঙ্খচূড় হচ্ছে একটা সাপ। তো যদিও সে সাপ, কিন্তু এখানে শঙ্খচূড়কে মানবীকরণ করা হয়েছে। শঙ্খচূড়ের মা, যাকে আমরা বৃদ্ধা হিসাবে এই নাটকে পাব, আর পাব বাসুকি, যে হচ্ছে সর্পরাজ, অর্থাৎ সাপদের রাজা। এবার নাগানন্দ নাটকের মূল বিষয়ে যাই। নাগানন্দ নাটক শুরু হয়েছে একটি কথা নিয়ে, শরীরং ক্ষণ বিধ্বংসী কল্পান্ত স্থায়িন গুণাহা। এই কথাটির অর্থ হচ্ছে শরীর অর্থাৎ দেহ ক্ষণস্থায়ী, শরীরং ক্ষণ বিধ্বংসী, ক্ষণেই ধ্বংস হয়ে যায়। অথবা বলা যায় মানব জীবন ক্ষণস্থায়ী। মানুষের জীবনটা পদ্মপাতার জলের মতো ক্ষণস্থায়ী। নলিনী দলগত জলম অতি তরলম তাবৎ জীবনং অতিশয় চপলম। এ ব্যাপারে গীতায়ও বলা হয়েছে, জাতৈঃ ধ্রুবম মৃত্যু, ধ্রুবর জন্ম মৃতৈঃ চ। অর্থাৎ জন্মিলে মরিতে হবে, যারই জন্ম হয় তারই মৃত্যু আছে। এ জগতে কেহই অমর নয়। কিন্তু মানুষের গুণাবলীর কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। কল্পান্ত স্থায়িনঃ গুণাহা। মানুষ বেঁচে থাকে তার গুণের মধ্য দিয়ে। তাই এখানে বলা হয়েছে গুণগুলি কল্পান্ত পর্যন্ত স্থায়ী থাকে। এই যে শরীরং ক্ষণ বিধ্বংসী কল্পান্ত স্থায়িন গুণাহা, এই কথার মাধ্যমে আমরা নাগানন্দ নাটকের মূল বিষয়টি সম্বন্ধে জানতে পারি। অর্থাৎ এখানে নাগানন্দের মূল বিষয়ের উপরেই ইঙ্গিত করা হয়েছে। নাগানন্দ নাটকের যে নায়ক জিমুতবাহন, তাকে দেখা যায় কি তিনি একটি সাপ, অর্থাৎ একটি ক্ষুদ্র সাপের জন্য, শঙ্খচূড়ের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। এবার আমি নাগানন্দ নাটকের বিষয়বস্তু সম্পর্কে তোমাদেরকে বলছি। নাগানন্দ নাটকের নায়ককে প্রথম থেকেই ত্যাগী হিসাবে দেখানো হয়েছে। নিজের পিতামাতার মনোবাসনা পূরণের জন্য তিনি নিজ রাজ্য মন্ত্রীর দায়িত্বে রেখে আশ্রমে চলে যান। পিতামাতার সেবা শুশ্রূষা থেকে যাতে তিনি বঞ্চিত না হন, তার জন্য তিনি নিজ রাজ্যকে সুরক্ষিত করেই বনে গিয়েছিলেন। তার কাছে রাজ্য সুখ ভোগ থেকেও অধিক গুরুত্বপূর্ণ বা পছন্দের ছিল পিতামাতার সঙ্গ। আর সেই বনবাসকালেই আশ্রম সংলগ্ন কোনো এক মন্দিরে নায়িকা মলয়বতীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। পরবর্তীকালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, যা পরিণতি পায় তাদের পরিণয় অর্থাৎ বিবাহের মাধ্যমে। নাটকের প্রথম 3টি অঙ্কে এই বিষয়গুলির গুরুত্ব পেয়েছে। চতুর্থ অঙ্কে এসে নাটকের কাহিনী অন্যদিকে মোড় নেয়।
চতুর্থ ও পঞ্চম অঙ্কের উপরে ভিত্তি করেই নাগানন্দে নাট্যাংশটি তৈরি হয়। এতক্ষণ প্রথম 3টি অঙ্কের সংক্ষিপ্তসার আমি তোমাদেরকে বললাম। এবার আসি নাট্যাংশের বিষয়বস্তুতে। নায়ক জিমুৎবাহন একদিন মিত্রা বসুর সঙ্গে ঘুরতে বেরিয়ে এক জায়গায় হঠাৎ একটি সাদা রঙের স্তূপ দেখতে পান। তিনি মিত্রা বসুর কাছে এই স্তূপ কি সে বিষয়ে জানতে চাইলে মিত্রা বসু বললেন, এটা সাপদের হাড়ের সমষ্টি। হাড় বলতে এখানে সাপের কঙ্কালের কথা বলা হয়েছে। তখন তিনি মিত্রা বসুকে আবার জিজ্ঞাসা করলেন যে এতগুলো সাপের মৃত্যু কি একসঙ্গে হয়েছিল? তার উত্তরে মিত্রা বসু সমস্ত বিষয় কাহিনী রূপে তাকে বললেন। কাহিনীটি এরূপ: পুরাকালে গরুড় এসে সাপদের নির্বিচারে হত্যা করত। এতে সাপদের বংশনাশের ভয়ে সর্পরাজ বাসুকি এবং গরুড়ের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী বাসুকি প্রতিদিন একটি করে সাপকে গরুড়ের আহারের জন্য পাঠাতেন। এইভাবে একদিন শঙ্খচূড় নামের এক সাপের পালা আসলো। শঙ্খচূড় তার বৃদ্ধা মায়ের একমাত্র সন্তান। সেই শঙ্খচূড়কে গরুড়ের হাত থেকে বাঁচানোর জন্য জিমুৎবাহন শঙ্খচূড়ের জায়গায় নিজেকে অর্পণ করেন। এই নাট্যাংশটি জিমুৎবাহনেরই আত্মত্যাগের কাহিনী। আমি তোমাদেরকে অতি সংক্ষেপে এই নাট্যাংশটির বিষয়বস্তু বললাম। পরে পুরো নাটকটা পড়ে তোমরা অনেক বিস্তারিতভাবে জানতে পারবে। এতটুকু পর্যন্তই আজকে পড়াবো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে নাটকটি বাংলায় বুঝিয়ে দেব।